শেখ হাসিনার প্রত্যাবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ। শেখ হাসিনা, যিনি দীর্ঘদিন ধরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সম্প্রতি এক মাস ধরে চলা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়েন তিনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ এবং হরতালের কারণে তিনি অবশেষে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এরপর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার এই পদত্যাগ এবং দেশত্যাগের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দেশের মানুষ আশা করেছিল এর মধ্য দিয়ে একটি স্থায়ী সমাধান আসবে। হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ডক্টর ইউনূসকে। আন্তর্জাতিক পরিচিত ও সম্মানিত এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ দেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নতুন সরকার গঠন হওয়ার পর থেকে তারা দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এই সরকারের নেতৃত্বে রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে এবং জনগণ এক নতুন শুরুর আশা দেখতে পেয়েছে। সব ঠিক সময়েই একটি চমকপ্রদ খবর প্রকাশ্যে এসেছে। তবে ঠিক এই সময়েই একটি চমকপ্রদ খবর সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা আবারও দেশে ফেরার পরিকল্পনা করেছেন। তার সমর্থকেরা কাজ করছে গোপনে এবং তারা মনে করছে যে হাসিনা পুনরায় ক্ষমতায় আসার জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই মনে করেছেন হাসিনার প্রত্যাবর্তন দেশের বর্তমান পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে সক্ষম হলেও হাসিনার ফেরা তাদের সামনে নতুন চ্যালেঞ্জ বয়ে আনতে পারে। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে হাসিনার সমর্থকেরা আবারও আন্দোলন ও বিক্ষোভ শুরু করতে পারে, যা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও ইউনূস সরকার জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছে, তবে হাসিনার সমর্থকদের সক্রিয় হয়ে ওঠা দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা বাড়াতে পারে। এদিকে দেশের বিভিন্ন বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন হাসিনার ফেরা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বড় পরীক্ষার সময় হয়ে দাঁড়াবে। যারা এখনও হাসিনার সমর্থক তারা মনে করেন যে তিনি দেশে ফিরে দেশের উন্নয়নের ধারা পুনরায় স্থাপন করতে পারবেন। অন্যদিকে যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছেন তারা মনে করছেন যে হাসিনার প্রত্যাবর্তন দেশে নতুন করে অশান্তি ও বিভাজন সৃষ্টি করবে। এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের অবস্থান আরও দৃঢ় করতে হবে। দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের নিরপেক্ষ এবং গণতান্ত্রিক মূল্যবোধে পরিচালিত হতে হবে। একই সঙ্গে তারা যাতে জনগণের চাহিদা পূরণ করতে পারে এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিশ্চিত করতে হবে। এদিকে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত হচ্ছে। তার রাজনৈতিক দলের সদস্যরাও ইঙ্গিত দিচ্ছেন যে হাসিনা দ্রুতই দেশে ফিরবেন এবং রাজনৈতিক ময়দানে সক্রিয় হবেন। তবে প্রশ্ন থেকে যায়, তিনি কিভাবে ফিরে আসবেন এবং তার প্রত্যাবর্তন দেশের জন্য কী ধরনের প্রভাব ফেলবে। এদিকে চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলার বেলতি গ্রামে ওই নেতার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নজরুল ইসলাম ঢালি ওই ইউনিয়নের বেলতি গ্রামের ঢালিবাড়ির মৃত রুস্তম আলী ঢালির ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পরিবার, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম। এরপর আর ফেরেননি। রাত 12টার দিকে স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম তার মুঠোফোন নম্বরে অনেকবার ফোন দিলেও ফোন ধরেননি তিনি। খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাননি স্বজনেরা। পরে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে সিঁড়ির রডের সঙ্গে গোলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত নজরুল ইসলাম ঢালির স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম ঢালিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে লাশ ঝুলিয়ে আত্মহত্যা
হত্যার নাটক সাজানো হয়েছে। যে চিকন রশি তার গলায় বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তা দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। এছাড়াও তার পা মাটিতে লাগানো ছিল। এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের চাঁদপুরের একটি দল। পিবিআই চাঁদপুর কার্যালয়ের উপপরিদর্শক কবির হোসেন বলেন, ওই ব্যক্তির পায়ের ওপরের অংশে ছেঁচড়ানোর দাগ আছে, আর কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত চলছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান। নোয়াখালীতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবী সহ দলীয় নেতাকর্মীরা রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন। আসামি পক্ষের আইনজীবী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া বলেছেন, আজ চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। মিথ্যা মামলা দেওয়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হকের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মামলার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের অসম্মানিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, 2014 সালের 23 ডিসেম্বর যুবলীগ নেতা একরামুল হক তারেক রহমান সহ 11 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলার আবেদন করেন। আবেদনটি আদালত থেকে 27 ডিসেম্বর বেগমগঞ্জ থানায় পাঠানো হয়। থানায় সেটি তদন্ত শেষে 2015 সালের 27 ফেব্রুয়ারি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলায় তারেক রহমানকে একমাত্র আসামি করা হয়। মামলাটি তদন্ত করে 2017 সালের 17 সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জসিমউদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। এতে আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত বলে উল্লেখ করা হয়। এদিকে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। ফেনীতে আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা ওসমান গনি লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর সদস্যরা। ওসমান গনি লিটন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক। র্যাবের একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, গত 4 আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে লিটনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ছাত্র শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্য রাজনীতি বন্ধ রেখেছিল বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। 5 আগস্ট পট পরিবর্তনের পর প্রকাশ্য আসে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, পরে সেক্রেটারি পরিচয় করিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এবার ঢাবিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।